আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আমরিন নিভা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুপুরে বঙ্গভবন থেকে এই তথ্য জানানো হয়েছে। এখন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে রাষ্ট্রপতির পদত্যাগপত্র কবে হস্তান্তর করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার মেয়াদ 2028 সালের এপ্রিলে শেষ হওয়ার কথা। রাষ্ট্রপতির পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ পদের দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর 90 দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। দর্শক, এই মুহূর্তে বঙ্গভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুদ্র রফিক। রফিক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন? ইভা, আমরা বঙ্গভবনের বেশ কয়েকটি সূত্রের মাধ্যমে ইতোমধ্যেই জানতে পেরেছি যে আজ বিকেল 5টার পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি তার পদত্যাগপত্রটি স্পিকারের কাছে প্রেরণ করবেন। এবং আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে যেটি জানতে পেরেছি যে এই কয়েকদিন ধরে যে খবরটি আসলে যে গুঞ্জন আকারে যেটি ছড়াচ্ছিল সেটি আসলে সত্যের রূপ নিতে যাচ্ছে। আপনাকে একটু জানিয়ে রাখি, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে আসলে পদত্যাগটি করবেন বলে আমরা বঙ্গভবন থেকে ইতিমধ্যে জানতে পেরেছি। তবে এই তথ্যগুলো আসলে সম্পূর্ণই আনঅফিসিয়াল, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে কিন্তু সরকারের পক্ষ থেকে বা কোনো দায়িত্বশীল পর্যায়ের কেউ কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে আসলে মুখ খুলছেন না। তারাও বিষয়টি গুঞ্জন বলেই কিন্তু আমাদেরকে জানাচ্ছেন। তবে আমরা বঙ্গভবনের, বিশেষ করে আমি কিছুক্ষণ আগে বঙ্গভবনের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন ঘটনাটি সত্য, তবে তিনি নাম প্রকাশ করতে চাচ্ছেন এবং আনঅফিসিয়ালি তিনি বিষয়টি জানিয়েছেন যে বিকেলের পরে আসলে পদত্যাগপত্রটি জমা দেবেন। আমরা কিন্তু যেটি জানতে পারি বা ইতিমধ্যে কিন্তু গত ডিসেম্বরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কিন্তু বলেছিলেন যে ফেব্রুয়ারি নির্বাচনের পর তিনি পদত্যাগ করবেন। পরবর্তীতে আমরা দেখেছি নির্বাচনের পর তিনি আর পদত্যাগ করেননি। ইতিমধ্যে কিন্তু তার 3 বছরেরও বেশি সময় অতিক্রম হয়েছে। আগামী 2028 সালের এপ্রিল মাস পর্যন্ত রাষ্ট্রপতির মেয়াদ রয়েছে। তার আগেই, এই 1.5 বছর আগেই অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করছেন। আসলে নানান জায়গা থেকে নানান কথা শোনা যাচ্ছে, তবে বঙ্গভবনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে আসলে অসুস্থতার কারণেই তিনি পদত্যাগ করবেন। আমরা বঙ্গভবনের চিত্রটি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমরা সকাল থেকে এখানে অপেক্ষা করছি, তবে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু নিয়ে কিন্তু এখানে বাড়তি কোনো নিরাপত্তা ব্যবস্থা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি উপস্থিতি কিন্তু এখানে ঘটানো হয়নি। প্রতিদিন যেভাবে স্বাভাবিক যারা এখানে দায়িত্ব পালন করেন তারাই আসলে এখানে দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করলে কিন্তু স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার সাথে সাথেই তার এটি কার্যকর হবে এবং পরবর্তীতে তার অবর্তমানে স্পিকার দায়িত্ব পালন করবেন। এবং সংবিধানে যেটি রয়েছে যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য কিন্তু একটু সময় বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ 90 দিনের মধ্যে সংসদে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে। তার আগ পর্যন্ত স্পিকার মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি দায়িত্ব পালন করবেন। তবে স্পিকার দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের পর আসলে তিনি কোথায় যাবেন এ বিষয়ে কিন্তু নানা সংশয় তৈরি হয়েছে। বিভিন্ন সূত্র বলছে তিনি বঙ্গভবন থেকে গুলশানের বাসভবনে গিয়ে উঠবেন, আবার কোনো সূত্র বলছে তিনি পদত্যাগের পর বিদেশে চিকিৎসার জন্য যাবেন। ইতিমধ্যে কিন্তু স্পিকার তার থাইল্যান্ডে যে তিনি চিকিৎসার জন্য গিয়েছিলেন সেই সফরটি কিন্তু সংক্ষিপ্ত করে 2 দিন আগেই কিন্তু তিনি দেশে চলে এসেছেন। সবগুলো সূত্র আসলে বলছে বিকেলেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করবেন। তবে আনুষ্ঠানিকভাবে এই তথ্যগুলো আসলে তিনি পদত্যাগ করার পরেই আসলে সরকারের পক্ষ থেকে বা সংশ্লিষ্ট দপ্তর থেকে আসলে জানা যাবে এবং জানলে পরবর্তী সংবাদের মাধ্যমে আপনার মাধ্যমে বিষয়টি আরও সুস্পষ্টভাবে বলা যাবে। ইভা, ধন্যবাদ আপনাকে। রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের খবরের প্রেক্ষাপটে থাইল্যান্ডে নিজের ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। দুপুর 12টা 15 মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় তিনি জানান চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখনও
অবহিত হননি। তবে রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন এবং পরবর্তী 90 দিনের মধ্যে জাতীয় সংসদ একজন নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবেন। যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন তাহলে স্পিকারের কাছে পদত্যাগ করবেন এবং আগামী 90 দিনের মধ্যে জাতীয় সংসদ একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। এই হলো সংবিধানের পজিশন। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে একটি হোটেলে বেঙ্গল ডেল্টা কনফারেন্স 2026 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ছাত্র জনতার আন্দোলন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা দেশের সামনে নতুন সম্ভাবনা তৈরি করেছে। তিনি 1971 সালের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদ ও সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। একই সঙ্গে তিনি 2024 সালের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে জীবন উৎসর্গকারী ছাত্র জনতার প্রতিও শ্রদ্ধা জানান। আমরা একটি বৈচিত্র্যময়, সম্প্রীতিপূর্ণ জাতি এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে কাজ করছি। এ কারণেই চাকমা, সাঁওতাল, মারমা আমাদের দল থেকে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি হয় বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর কাকরাইলে দলের রুকন সম্মেলনে তিনি এই কথা বলেন। জানান, অন্যায় আর জামায়াতে ইসলামীর একসঙ্গে চলে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াতের আমির বলেন, নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই। সংবিধানের দোহাই দিয়ে গণভোটকে অবৈধ দাবি করা হলে জুলাই গণঅভ্যুত্থান এবং বর্তমান সরকারের বৈধতাও প্রশ্নের মুখে পড়বে বলে জানান তিনি। বাংলাদেশ জামাতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না, কিন্তু এর দ্বারা এটাও আমরা মিন করছি না যে আমরা কোনো অন্যায় করি না। আমরা মানুষ, আমাদের ভুল হয়, অন্যায় হয়, দোষ হয়, অপরাধ হয়। বিএনপি দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। নীলফামারীতে জামায়াতের 2 দিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপির মধ্যে কর্তৃত্ববাদী মানসিকতা তৈরি হয়েছে। গত 12 ফেব্রুয়ারির নির্বাচনে 5 কোটি মানুষ হ্যাঁ ভোট দিয়ে সমর্থন জানালেও দলটি গণভোট ও জুলাই সনদকে উপেক্ষা করেছে। বিএনপি মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে দেশকে অস্থিতিশীল করছে বলেও দাবি করেন তিনি। জেলা জামাতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় একাধিক সংসদ সদস্য ও জামায়াত নেতারা উপস্থিত ছিলেন। তারা পার্লামেন্টে এসে সরকার গঠন করে তাদের মধ্যে যে কর্তৃত্ববাদী মানসিকতা তৈরি হয়েছে, সেই জুলাই সনদ বাস্তবায়ন না করে, জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে, বিচারিতা করে, সম্পূর্ণ ইউটার্ন নিয়ে বিএনপি যেভাবে মুখ ফিরিয়ে নিয়েছে, এতেই দেশটা একটা সংঘাতের দিকে চলে যাচ্ছে বলে আমরা আশঙ্কা করছি। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে তীব্র গ্যাস সংকটে চরম বিপাকে পড়েছেন সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেট কারের চালকরা। সিএনজি স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। এতে যেমন বাড়ছে সময়ের অপচয়, তেমনি কমছে চালকদের আয়। ভোগান্তিতে পড়ছেন যাত্রীরাও। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। ভোর থেকেই সিএনজি স্টেশনগুলোতে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সিএনজি ও প্রাইভেট কার। 3-4 ঘন্টা অপেক্ষা করেও গ্যাস মিলছে না। চালকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকায় দৈনিক কয়েক ঘন্টা কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। ফলে আগের মতো যাত্রী পরিবহন করতে পারছেন না তারা। এতে আয় কমছে তাদের। লাইনে দাঁড়াইছি 7:30টায়, এখন বাজে 9:30, হাওয়া খেল পাম্পের কাছাকাছি আইছি। আজকে হচ্ছে কি 6:45টায় সিরিয়াল দিছে, এখনো গ্যাস পাই নাই।
লাইনে গ্যাসের সংকটের জন্য এই অবস্থা। ভাড়া তো মারতেই পারি না, মালিকরা জমা কমায় না, জমা কম নেয় না, কি করবো? হেরা কইলে জমা কম নেয়, তুমি গাড়ি চাবি দিয়ে দেবো। 11টা বাজে দাঁড়াইছি, 1 ঘন্টার বেশি হয়ে গেছে, এখনো তো পাই নাই। গ্যাসের বর্তমান প্রেশার নাই, গ্যাসের প্রেশার তো 200, এখন আছে 80 আবার 100। সংশ্লিষ্টরা বলছেন গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে জনভোগান্তি বাড়ার আশঙ্কা। আব্দুর রহিম, RTV, ঢাকা। বৃষ্টির পানির নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতার কারণেই বারবার জলাবদ্ধতার মুখে পড়তে হচ্ছে নগরবাসীকে। পাশাপাশি পলিথিন সহ যত্রতত্র ময়লার উপস্থিতি ভোগান্তির মাত্রা আরও তীব্র করছে। এমন পরিস্থিতি মোকাবেলায় খাল উদ্ধারকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন নগরবিদরা। তবে সিটি কর্পোরেশন বলছে শুধু উদ্ধার নয়, খাল খনন সহ সোয়ারেজ লাইনগুলোকে সংযোগ করতে না পারলে জলাবদ্ধতা দূর করা কঠিন। সর্দার রাজীবের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর অন্যতম জলাবদ্ধ এলাকা মিরপুরের কাজীপাড়া। দুর্বল সোয়ারেজ ব্যবস্থার পাশাপাশি ময়লা আবর্জনার তীব্রতায় তৈরি হয় এই জলাবদ্ধতা। চায়ের দোকানদার এমনকি বাসাবাড়ি, তারা এই যে বাসাবাড়ি ময়লা পলিথিন এগুলা ডেরেঙে ছাইরা দেয়, পরে জাম হয়ে যায়। মিরপুরের মতো নিউ মার্কেট এলাকাও ভুগছে তীব্র এই জলাবদ্ধতায়। ক্যাসপিট সহ স্ট্রম সোয়ারেজের লাইন বন্ধ হয়ে যাওয়াই এর প্রধান কারণ। দুই সুইপারে কয় শাহবাগে সুইপার নেবে, পুরা কয় নিউমার সুইপার নেবে, এই দুইজনে মারামারি করে, এই জন্য এখানে ময়লা জমে থাকে। সিটি কর্পোরেশন যদি একটা ময়লার সুব্যবস্থা করে দিত, এখানে ময়লার স্থান, ময়লা স্তূপ এখানে ফেলবে, তাহলে জনগণ ওখানে ময়লা ফেলবে। ব্যস্ততম সড়কের কোথাও ময়লার স্তূপ, আবার কোথাও কংক্রিটে ঢেকে গেছে সোয়ারেজ লাইন। এটি বৃষ্টির পানি নিষ্কাশনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ, অথচ ময়লা আবর্জনায় পুরো পথটি বন্ধ হয়ে গেছে। আর এমন চিত্র এই অঞ্চলের প্রায় প্রতিটি স্ট্রম সোয়ারেজের। জলাবদ্ধতার জন্য নাগরিকদের দায়িত্বহীনতাকে দায়ী করে সিটি কর্পোরেশন বলছে পলিথিনের ব্যবহারে নিষিদ্ধ করা সহ যত্রতত্র ময়লা ফেলা বন্ধ হওয়া জরুরি। পলিথিন ব্যবহারটা যদি আমরা কমপ্লিটলি বন্ধ করতে না পারি, তাহলে ঢাকা শহরকে বাঁচানো যাবে না, ইম্পসিবল। ল্যাব, তোষক, বালিশ এগুলো পর্যন্ত ড্রেনের মধ্যে ঢুকাই দিছে। কাজে এই সমস্ত বিষয়ে জনগণকেও সচেতন হতে হবে, সিটি কর্পোরেশনকে তার দায়িত্বটা পুরোপুরি পালন করতে হবে। কিন্তু অপরিকল্পিত ও মানহীন ড্রেনেজ ব্যবস্থাকেই সংকটের কারণ বলে মনে করেন নগরবিদরা। ব্লু নেটওয়ার্কটার জন্য সার্বিকতা নির্ভর সকলের একটা সমন্বিত পরিকল্পনা তৈরি করা এবং জনসংযোগ, জন অন্তর্ভুক্তিতা তার বাস্তবায়ন নিশ্চিত করা। তরল ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে অবশ্যই এর সাথে যুক্ত করে এর সার্বিকতাকে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে। নগর পরিকল্পনার মানদণ্ডে অন্তত 10% জলাধর রাখার বাধ্যবাধকতা থাকলেও ঢাকায় রয়েছে 3% কম। জলাশয়কে বিবেচনায় রেখে পরিকল্পনার কথা বলা হলেও তা বাস্তবায়ন হয়নি। 1997 সালে স্ট্রাকচার প্ল্যান তৈরি করা হয় এই নগরের প্রথম পরিকল্পনা। সেই স্ট্রাকচার প্ল্যান অনুযায়ী 30টি জলাধার থাকার কথা, 76টি খালের মধ্যে 60টি খাল উদ্ধার করার কথা। পরবর্তী দুটোটা ড্যাপেই সেগুলোকে দেখানো আছে, সেগুলোর অস্তিত্ব রক্ষা করার জন্য অঙ্গীকার করা হচ্ছে। এর অধিকাংশ এখন আর নাই। তবে সরকারি খাল উদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে এই সিটি কর্মকর্তা বলছেন জলাবদ্ধতা নিরসনে খালগুলোকে সংযুক্ত করতে হবে। এটা তো ড্রেনেজ সিস্টেমের সাথে কানেক্ট হইতে হবে। অনেক জায়গায় সেই কানেকশনটা নাই, অনেক জায়গায় কানেকশন আছে পুয়ার। ওল্ড সিটিতে দেখেন ড্রেনেজ সিস্টেমটা একেবারে কলাপস করে গেছে, অথচ নর্থ সাউথ রোডে একটা বিশাল ড্রেনেজ ব্যবস্থা আছে, কিন্তু ওইটার সাথে তো কানেক্টেড হইতে হবে। রূপনগর খাল সহ রাজধানীর প্রধান খালগুলো পুনরুদ্ধার করা গেলে প্রায় 80% জলাবদ্ধতা দূর করা সম্ভব বলছেন নগরবিদরা। সর্দার রাজীব, RTV, ঢাকা। সরবরাহ স্বাভাবিক থাকলেও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে দামে স্বস্তি মিলছে না। বিশেষ করে সবজি, কাঁচামরিচ ও ডিমের বেশি দাম সাধারণ ক্রেতাদের চাপে ফেলেছে। বাজারে পণ্যের সংকট না থাকলেও বাড়তি দামে নিত্য প্রয়োজনীয় কেনাকাটায় হিমশিম খাচ্ছেন ক্রেতারা। হাসান নূরের ক্যামেরায় বাজার পরিস্থিতি জানাচ্ছেন অভি আরিফ। বাজারে সব ধরনের সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে, তবে সরবরাহ স্বাভাবিক থাকলেও বেশিরভাগ সবজির দাম এখনো মানুষের নাগালের বাইরে। ফলে বাজারে এসেও স্বস্তি নিয়ে ফিরতে পারছেন না ক্রেতারা। ঝড় বৃষ্টি চলছে তো, ওই জন্য গত সপ্তাহের চেয়ে তুলনামূলক আজকে দাম একটু বেশি মনে হয়, শাকসবজির দাম বেশি। এত দাম দিয়ে জিনিসপত্র কিনলে খাবো কি, চলবো কি করে? মধ্যবিত্ত যা ওদের সঞ্চয় নাই, শুধু ফ্যামিলি লিভিং এ সব শেষ হয়ে যাচ্ছে। বাসা ভাড়া, খাওয়া দাওয়া, কোনো রকমের বেঁচে থাকা আর কি।
সবজির পাশাপাশি কাঁচামরিচের দামও ঊর্ধ্বমুখী। রান্নার অন্যতম এই উপকরণ কিনতে গিয়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে ভোক্তাদের। একইভাবে ডিমের দামও তুলনামূলক বেশি থাকায় দৈনন্দিন খাদ্যব্যয় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের উপর চাপ বাড়িয়েছে। বিক্রেতারা বলছেন, বৈরী আবহাওয়ার কারণে বাজারে সরবরাহ কম। গত সপ্তাহে উস্তা বেচি 50 টাকা, আমরা আজকে বেচতেছি 100-120। আজ আমরা মোষ কিনছি 170 টাকা কেজি, বেচতেছি 160 টাকা কেজি। হ্যাঁ, লুসকানে বেচতেছি। নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাজারে স্বাভাবিক থাকলেও স্বস্তিতে নেই সাধারণ মানুষ। কার্যকর তদারকির মাধ্যমে মানুষের নাগালের মধ্যে আসবে নিত্য প্রয়োজনীয় পণ্য, এমনটা প্রত্যাশা সকলের। অভি আরিফ, আর টিভি, ঢাকা। 24 জুলাইয়ের 24 দিনটি ছিল কোটা সংস্কার আন্দোলনের অন্যতম টার্নিং পয়েন্ট। চাপের মুখে এদিন সীমিত পরিসরে ইন্টারনেট চালু হলে প্রকাশ পায় দেশজুড়ে চালানো দমন পীড়নের চিত্র। এছাড়াও নিখোঁজ থাকা কয়েকজন সমন্বয়কের ফিরে আসা সহ জাতিসংঘের লোগোযুক্ত সাজোয়া যান ব্যবহারের তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। ফ্যাসিবাদের সেই নজিরবিহীন বিভৎস দিনগুলোর আর যেন পুনরাবৃত্তি না হয়, সেটাই চাওয়া গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের। বিস্তারিত সর্দার রাজীবের রিপোর্টে। সরকারি চাকরিতে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের দাবিতে 2024 সালের 1 জুলাই শুরু হওয়া আন্দোলন 15 জুলাইতে রূপ নেয় তীব্র সহিংসতায়। প্রশাসন সহ ক্ষমতাসীন দলের দমন নিপীড়নের ফলে দ্রুতই গণ অভ্যুত্থানে রূপ নেয় শিক্ষার্থীদের আন্দোলন। আন্দোলন দমাতে 18 জুলাই সারা দেশে পুরোপুরি ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় আওয়ামী সরকার। 24 জুলাই সীমিত পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও বন্ধ থাকে মোবাইল ইন্টারনেট সেবা। পঞ্চম দিনের মতো সারা দেশে বলবৎ থাকে কারফিউ। সেদিন পর্যন্ত বিভিন্ন মামলায় 1758 জনকে গ্রেফতার করে পুলিশ। বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের পর ইউএনের লোগোযুক্ত যান ব্যবহার করা হলে উদ্বেগ জানায় জাতিসংঘ। এদিকে 19 জুলাই থেকে নিখোঁজ থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদের খোঁজ মেলে 24 জুলাই। আন্দোলন বেগবান করতে তাদের অনেকেই ছিলেন আত্মগোপনে। দেখতে পাচ্ছিলাম নিউজে যে আমার বাবা মর্গে গিয়ে লাশ খুঁজতেছে, যে আমার ছেলেটা বেঁচে আছে কিনা মরে গেছে। আমার মা তখন হসপিটালে ভর্তি, আমার খোঁজ না পেয়ে যে ছেলে মারা গেছে না বেঁচে আছে তারা জানে না। আমার মাকে সিসিইউ দিয়ে ওই সময়ের ভিতরে রাখা হয়েছিল। এই নিউজগুলো দেখার পরও আমি চাইলেও কমিউনিকেট করতে পারি না, কারণ আমাকে যে ওই সময় শেল্টার দিচ্ছে তার বিপদটা হয়ে যাবে। তবু এই সময়গুলোর মাঝেও যতই বলি না কেন শেল্টার নিয়েছে, আসলে রাজপথ থেকে দূরে থাকতে পারি নাই। মাস্ক পরে গিয়ে ক্যাপ পরে কোনোভাবে লম্বা জামা পরে প্রতিদিনই আন্দোলনের ওখানে যেতাম, মুভমেন্টের মাঝে যেতাম। 24 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মতবিনিময় করেন দেশের শীর্ষস্থানীয় সাংবাদিকরা। এদিন রাত পর্যন্ত আরও 4 জন সহ সারা দেশে রাজপথে নিহত হয় অন্তত 201 জন আন্দোলনকারী। নৃশংস এই হত্যাযজ্ঞ নাড়িয়ে দেয় গোটা বিশ্বকে। যে লাশগুলো পড়লো, এই যে লাশের দায়, এই লাশের বিনিময় কি কোটা সংস্কার হতে পারে কিনা? সবাই বলল না। কনসিকুয়েন্স কি? যখন সবার মাঝে প্রশ্ন করা হলো তখন আসিফ ভাই বলে উঠেছিল যে প্রয়োজনে আরও 30টা লাশ পড়বে, কিন্তু শেখ হাসিনার পতন ঘটাতে হবে। তো আমাদের মুভমেন্টটা আসলে 16 তারিখ রাত থেকেই পুরো প্যারাডাইমটা শিফট হয়ে যায়। আমাদের যেখানে আগে ছিল কোটা সংস্কার আন্দোলন, শিক্ষার্থীদের অধিকার আদায়, 16 তারিখ রাতের পর থেকে স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ। মেধার মূল্যায়ন নিশ্চিত করা সহ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে জুলাই আন্দোলনের জন্ম হয়েছিল, বর্তমান সরকার সেটি বাস্তবায়ন করবে, এমনটাই চাওয়া অংশগ্রহণকারীদের। বাংলাদেশের জনগণ ফয়সালা করবে শেখ হাসিনার শাস্তি আসলে কী হয়েছে। সে তো ফাঁসির আসামি, ফাঁসির কাজটা সে যাবেই, কিন্তু তার আগে জনগণের যে বুকে যে গুলি চালিয়েছে, জনগণের আসলে সেই হিস্সাটা বুঝে নেওয়া উচিত। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা। স্মাইল এশিয়ার 8ম আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ মেডিকেল মিশনের সমাপ্তি উপলক্ষে রাজধানীতে সেলিব্রেশন নাইট ও গালা ডিনারের আয়োজন করে ঢাকা ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানের CSR কর্মসূচির অংশ হিসেবে স্মাইল এশিয়া, সাজিদা ফাউন্ডেশন ও সরকারি কর্মচারী হাসপাতালের সঙ্গে যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়। 5 দিনের মেডিকেল মিশনে জন্মগত ঠোঁট কাটার সমস্যায় আক্রান্ত 100 শিশুর বিনামূল্যে অস্ত্রোপচার এবং 120 শিশুর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন প্রধান অতিথি ছিলেন। ঢাকা ব্যাংকের MD ও CEO ওসমান এরশাদ ফয়েজ ভবিষ্যতেও মানবিক ও টেকসই উন্নয়নমূলক উদ্যোগে সম্পৃক্ত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।